হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমরা WBH এ টেস্ট পেপারের যে সলিউশনগুলো ধারাবাহিকভাবে চলছিল, আজকের এই পর্বে তোমরা স্কুল 5 অর্থাৎ যা রয়েছে তোমাদের হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল, এই স্কুলের যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের সঠিক এবং নিখুঁত সমাধান আজকে তোমরা পাবে। তাই একটু বলি, যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমি কোনো রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের হাতের নাগালে চলে আসে এবং তোমরা প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারো। এখান থেকে সম্পূর্ণ কন্টেন্টগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ, সুতরাং একটু যদি হেল্প পাও অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। তা বেশি কথা না বাড়িয়ে আজকে আমি যে পর্বটা রয়েছে সেই পর্বে ফিরব। তা দেখে নাও, একের দাগে যে একের অঙ্কগুলো রয়েছে, এখানে বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হারে হ্রাস পায়। তাহলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? তা প্রথমে তোমাদের জেনারেল যে সূত্রটা রয়েছে সেটা তোমাদের ভালো করে জেনে নিতে হবে। কি দেখো, পি একটা বিষয় যদি r% রেটে কমতে থাকে বা বাড়তে থাকে, আমি বাড়া কমা দুটো একসঙ্গে দেখাচ্ছি, যদি কমে n বছর পরে সেই বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n। যদি বাড়ে তাহলে প্লাস, আর যদি কমে তাহলে সেক্ষেত্রে আমরা নেব মাইনাস। এবার এক্ষেত্রে কি বলেছে? p নেই, রয়েছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, তাহলে p এর জায়গায় আমরা লিখব 2p, আর মেশিনের দামটা কমছে 2r% হারে, তাহলে আর এর জায়গায় হয়ে যাবে 2r, আর যেহেতু কমছে তার মানে এক্ষেত্রে আমরা সাইনটা নিয়ে নেব মাইনাস। 2n বছর পরে, তাহলে n এর জায়গায় আমরা কত লিখব? n এর জায়গায় লিখব আমরা 2n। এবার একটু ক্যালকুলেশন করব, করার পর দেখব কোন অপশনটা সঠিক আসছে। তা দেখো, সমান কি আসছে? 2p ইন্টু 1 মাইনাস 2 দিয়ে আমরা যদি কাটাকুটি করি তাহলে চলে আসছে r বাই 50 হোল টু দা পাওয়ার 2n। এবার দেখে নেবো কোন অপশনটা ঠিক আছে। দেখো, চারটে অপশনের মধ্যে অপশন ডি চলে আসছে সঠিক উত্তর। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, একটু কনফিউজড কোশ্চেন এটা, তাই এটা ভালো করে একটু তোমাদের বুঝতে হবে যে x² বাই x ইকুয়াল টু 6, এই সমীকরণটি বীজ বা বীজদ্বয়। কেন কনফিউজিং বললাম? বীজ বা বীজদ্বয় বলা আছে। তা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে যে x² রয়েছে মানে তোমরা ভাবে দুটি বীজ, তা আসলে দুটি বীজ আছে কিনা সেটা দেখে নাও। দেখো, এক্সটা নিচে রয়েছে, তার মানে কি বোঝায়? এক্স দিয়ে আমরা ভাগ করতে চাইছি। এবার কোনো সংখ্যা দিয়ে যখন আমরা ভাগ করব, অবশ্যই সেই সংখ্যাটাকে নন জিরো হতে হবে, অর্থাৎ শূন্য হওয়া চলবে না। শূন্য হলে আমরা ভাগ করতে পারবো না, তখন কেসটা কি চলে আসবে? অসংজ্ঞাত। এবার দেখো, যেহেতু আমরা এক্সটা নিচে লিখতে পাচ্ছি, সুতরাং এক্সটা চলে আসছে নট ইকুয়াল টু জিরো। নট ইকুয়াল টু জিরো, ভালো করে বুঝবে। তাহলে এক্স যদি নট ইকুয়াল টু জিরো হয়, আমরা এক্স দিয়ে ভাগ করতে পারবো। ওপরে x² বলতে দুটো এক্স রয়েছে আর নিচে একটা এক্স, কাটাকুটি করলে একটা এক্স হচ্ছে কমে যাবে, তার মানে চলে আসছে এক্স ইকুয়াল টু 6। দেখো, মানে প্রথমে যে আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু নয়, তার ফরম্যাটটা কেমন চলে আসছে? একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। সুতরাং এক্ষেত্রে একটি বীজ হবে এবং সেই বীজটা চলে আসছে 6। তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি। আশা করি অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমি 3 অঙ্কে যাব। 3 অঙ্কে কি বলেছে? 3 অঙ্ক অনেকটা বোঝার আছে। তা দেখো, বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। দুটো বৃত্ত রয়েছে, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে সি বিন্দুতে। এই একটা বিন্দু সি। এবার কি বলেছে? এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে একটা সাধারণ স্পর্শক নেব, এ আর বি বিন্দুতে ছেদ করেছে। আর কি রয়েছে? এ সি বি কোণের পরিমাপ কত হবে? এ সি বি, এ সি বি আগলে এরকম আসবে।
এবার এক্ষেত্রে বলি তোমাদের এটা পাঠ্যপুস্তকের প্রয়োগের রয়েছে, উদাহরণে রয়েছে। সি বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করব, যা আগের যে স্পর্শক ছিল এবি তাকে একটা বিন্দুতে অবশ্যই ছেদ করবে। ছবিতে দেখতে পাচ্ছ, সেই বিন্দুটা আমার নাম দিলাম টি। একটু বোঝার আছে। এবার দেখো এসিবি কোণের মানটা আমরা কিভাবে পাবো। প্রথমে দেখো যে টি বিন্দুটাকে তোমরা বহিস্থ বিন্দু ভাবো। তাহলে কি হচ্ছে, টি বিন্দু থেকে এই যে বৃত্তটা রয়েছে, আমি এর সেন্টারের নাম দিচ্ছি ও, আর এর সেন্টারটা দিয়ে দিচ্ছি ও ড্যাশ, বোঝানোর জন্য। তাহলে টি একটা বহিস্থ বিন্দু, সেখান থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর আমরা দুটো স্পর্শক টেনেছি, টি এ আর টি সি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এক্ষেত্রে কোণের ব্যাপারটা আসছে না, আসছে কি স্পর্শক দুটি দৈর্ঘ্যের ব্যাপারটা। তাহলে দেখো টি এ এবং টি সি সেই দুটো সমান হয়ে যাচ্ছে। কি পাচ্ছি, টি এ সমান টি সি। আবার ও ড্যাশ বৃত্তের ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, একই রকম টি বহিস্থ বিন্দু, সেখান থেকে দুটি স্পর্শক টি বি টি সি, সেই দুটো সমান হয়ে যাবে টি বি সমান টি সি। এবার মজার বিষয় দেখো, যদি এই দুটো বাহু সমান হয়, তার মানে এ কোণ আর সি কোণের এই পার্টটা সমান হয়ে যাবে। সেই দুটো আমরা ধরে নিচ্ছি এক্স। আবার এই যে টি বি আর টি সি, সরি টি সি সমান হলো টি থেকে বি আর টি থেকে সি, তার মানে এই দুটো কোণও সমান হয়ে যাবে। সেটা ধরে নিচ্ছি কত, এই প্রত্যেকটা কোণ হচ্ছে ওয়াই, এটাও ওয়াই। তার মানে চলে আসছে কি, কোণ এসিবি যেটা আমাদের চেয়েছে, সেই কোণটার ভ্যালু দেখো এক্স, আর এপারে হচ্ছে ওয়াই, এক্স প্লাস ওয়াই। যদি আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা বার করে নিতে পারি, তাহলে আমাদের অঙ্ক শেষ। তা কিভাবে আসবে, এই যে ত্রিভুজটা দেখো, ত্রিভুজ এসিবি, ত্রিভুজ এসিবি, এটা তো একটা ত্রিভুজ। তাহলে তিনটে কোণের সমষ্টি কত হবে, নিশ্চিত তোমরা জানো 180 ডিগ্রি। এবার দেখো তিনটে কোণ কি কি আসছে, এ কোণটা আসছে এক্স, সি কোণটা আসছে দেখো এক্স আর এদিকে ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই। বি কোণটা রয়েছে দেখো ওয়াই, এই সবগুলো যোগ করলে আসছে 180 ডিগ্রি। কয়টা এক্স আসছে দেখতে পাচ্ছ, এখানে একটা, এখানে একটা, দুটো এক্স আর দুটো ওয়াই সমান 180 ডিগ্রি। এবার প্রতিটা টার্মকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা চলে আসবে এক্স প্লাস ওয়াই, আর এপারে আসবে 90 ডিগ্রি। আমাদের চেয়েছে কি, কোণ এসিবি, তার ভ্যালুটা অলরেডি এখানে বসানো আছে। কত আছে, এক্স প্লাস ওয়াই, তার ভ্যালুটা আমরা কত পেয়েছি, 90 ডিগ্রি। সুতরাং এক্ষেত্রে তোমরা ক্যালকুলেশনটা মাথায় রাখো, কিন্তু তোমরা পরীক্ষা হলে এতটা সলভ করার দরকার নেই। এইরকম টাইপের প্রশ্ন আসা মানে এই যে সি বিন্দুতে কোণটা কত হবে, 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তার মানে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, কত, 90 ডিগ্রি, অপশন ডি। এরপরে পরের যে প্রশ্ন রয়েছে, 4 প্রশ্ন ত্রিকোণমিতি থেকে, সেটা দেখে নেব। কি রয়েছে, সাইন থিটা, 4 প্রশ্নে রয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। জানতে চেয়েছে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হলে এক্স এর মান কত। তার আগে এখান থেকে আমরা সলভ করে নেব। কি সলভ করব, দেখো সাইন থিটা দুই পারে যদি কস থিটা দিয়ে আমরা যোগ করি, তার মানে কি চলে আসে, বা এইভাবে ভাবতে পারো মাইনাস কস থিটা, ও পারে গেলে প্লাস কস থিটা হয়ে গেল। এবার কি করছি, আমি কস থিটা বাম দিকে আনবো, তাহলে কোথায় যাবে, সাইন থিটার নিচে। অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা সমান কত পেয়ে যাব, ডান দিকে কিছু নেই মানে 1। সাইন বাই কস আমাদের জানা রয়েছে ট্যান থিটা সমান 1। এই 1 এর পরিবর্তে আমরা কি লিখবো, ট্যান এ রিপ্লেস করব। তার মানে চলে আসছে ট্যান 45 ডিগ্রি। এটা তোমরা সবাই জানো যে ট্যান 45 এর মান 1। এবার দুদিক থেকে ট্যান ট্যান উঠে গেলে হয়ে যাবে থিটা সমান 45 ডিগ্রি। এবার যেটা চেয়েছে সেখানে যাব। কি রয়েছে, সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স। তাহলে x সমান কি রয়েছে, sec থিটা প্লাস কোসেক থিটা। থিটার ভ্যালু আমরা বসিয়ে দেবো, sec 45 প্লাস কোসেক 45। এবার sec 45 এর ভ্যালু কত, cos 45 হচ্ছে 1/√2, তার উল্টো হচ্ছে √2। আবার কোসেক বলতে সাইনের উল্টো, সাইন 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2, এটা উল্টে দিলে আসবে √2। তার মানে দুটো √2 থেকে আসবে 2√2। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর দেখো তোমাদের অপশন ডি তে রয়েছে 2√2।
এবার 5 প্রশ্নে কি রয়েছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর মধ্যে সম্পর্ক। এই অঙ্কটা আগে করানো হয়েছে, ফের এসে আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ঘনকের পরিচয় আমরা পাবো একটি মাত্র, কি কোথায় না ঘনকের বাহুর দৈর্ঘ্যে। তা সেটার কারণে প্রথমে ধরে নিচ্ছি যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি a একক। এবার সমগ্র তল, কয়টা তল রয়েছে? 6টা তল, প্রতিটা তল হচ্ছে বর্গাকার। তাহলে বাহু যদি a হয়, প্রতিটা তলের ক্ষেত্রফল হবে a স্কয়ার, আর 6টা তলের জন্য হবে 6a স্কয়ার। তাহলে সেটা রয়েছে s সমান আমরা পেয়ে যাচ্ছি 6a স্কয়ার। কর্ণ রয়েছে d, d সমান আমরা কি জানি, কর্ণের সূত্র √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, আর বাহুটা আমরা ধরে নিয়েছি a, সুতরাং d সমান পেয়ে যাচ্ছি √3 ইন্টু a। এবার দেখো, আমরা যদি a কে ক্যান্সেল করতে চাই, s আর d এর মধ্যে সম্পর্ক আনতে চাই, তাহলে এখানে a স্কয়ার রয়েছে, আমাকে d এর মধ্যে a স্কয়ার আনতে হবে, তবেই a স্কয়ারটা ক্যান্সেল হবে। তা কিভাবে আসছে দেখি না, আমরা d স্কয়ার সমান কি পাবো, √3 এর হোল স্কয়ার। √3 কে 2 বার যদি গুণ করি পেয়ে যাব 3, আর a কে 2 বার গুণ করলে a স্কয়ার। এবার এই s এর মধ্যে যে স্কয়ার আছে আর d স্কয়ারের মধ্যে যে স্কয়ার আছে, তাকে যদি আমরা হাঁটাতে চাই তাহলে অবশ্যই ভাগ করব। তা বাম দিকে ভাগ বাম দিকে, আর ডান দিকে ভাগ হচ্ছে ডান দিকে হবে। দেখে নাও, cs বাই d স্কয়ার, এটা সমান কি ছিল, 6a স্কয়ার বাই 3a স্কয়ার। সুতরাং পেয়ে যাচ্ছি s বাই d স্কয়ার সমান s স্কয়ার s স্কয়ার ক্যান্সেল হলো, 6/3 ইকুয়াল টু 2। সুতরাং পেয়ে যাচ্ছি d স্কয়ার সমান s বাই 2। তাহলে 4টে অপশনের মধ্যে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের অপশন ডি। এরপরে একের দাগের 6 অঙ্ক অর্থাৎ শেষ অঙ্কে চলে এসেছি। কি রয়েছে দেখো, তোমরা বলে দেখতে পাচ্ছ, এই যে তথ্যগুলি রয়েছে, এই তথ্যের সংখ্যাগুরু মান যদি 15 হয় তাহলে x এর মান কত। দেখো, সংখ্যাগুরু মান বলতে যে তথ্যটা সব থেকে বেশি বার থাকবে সেই তথ্যটা হয়ে যাবে সংখ্যাগুরু মান। এক্ষেত্রে দেখো, 16 রয়েছে 2 বার, 15 রয়েছে 2 বার, 17 রয়েছে 2 বার। তাহলে x এর ভ্যালু এমন একটা বসাতে হবে যাতে করে 15 হয়ে যাবে সংখ্যাগুরু মান। 15 রয়েছে অলরেডি 2 বার, আমরা যদি x এর জায়গায় 15 বসিয়ে দিই তাহলে 15 সংখ্যাটা হয়ে যাবে 3 বার। সুতরাং ওটাই হয়ে যাবে এই যে তথ্য তার সংখ্যাগুরু মান। তাহলে x এর মানটা কত চলে আসছে, x এর মানটা 15, তবেই হচ্ছে এই তথ্যের সংখ্যাগুরু মান হবে 15। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। এরপর আমরা 2 দাগে যে শূন্যস্থান পূরণের 5টা অঙ্ক রয়েছে তার ডিটেলস সমাধান দেখে নেব। তা দেখো, প্রথমে 2 দাগের 1 অঙ্কে কি রয়েছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট 3,700 টাকা লাভ হলে অ্যান্টনির লাভ কত হবে। তার জন্য যে মূলধনের অনুপাতটা আমাদের দেওয়া আছে তাকে আমরা কি করব, একটু ভদ্রস্থ চেহারায় আনবো। তা কি হবে, দেখো কি কি নাম রয়েছে, সমীর, ইদ্রিস ও অ্যান্টনি। সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত সেটা কত রয়েছে, রয়েছে 1/6:1/5:1/4। এবার যদি আমরা পূর্ণ সংখ্যা আনতে চাই তাহলে এই যে 6, 5, 4 রয়েছে এদের লসাগু দিয়ে প্রতিটা টার্মকে গুণ করব। 6, 5, 4 লসাগু কত হবে, 2 দিয়ে গেলে 2, 3, 6, 5, 2, 2, 4 গুণ করলে দেখো চলে আসছে 2, 3, 6, 5, 30, 2, 60। তাহলে আমরা কি করব, প্রতিটা টার্মকে 60 দিয়ে গুণ করব, তবেই হচ্ছে পূর্ণ সংখ্যাতে আসবে। তা দেখো, 1/6 ইন্টু 60, 1/5 ইন্টু 60, 1/4 ইন্টু 60। তাহলে চলে আসছে 6 10 60, 5 12 60, 4 15 60, কাটাকুটি করলে পেয়ে যাচ্ছে। এবার কি বলেছে, মোট লাভ দেওয়া আছে 3,700 টাকা, মোট লাভ রয়েছে 3,700 টাকা। কার লাভ চেয়েছে, অ্যান্টনির লাভ। অ্যান্টনির লাভ কত হবে সেটা জানতে হবে। তাহলে অ্যান্টনির লাভ কত আসবে, অ্যান্টনির লাভ চলে আসছে টোটাল লাভ 3,700 ইন্টু অ্যান্টনির জন্য আসবে, দেখো একদম শেষে রয়েছে 15 বাই আনুপাতিক সমষ্টি কি আসবে, 10 12 যোগ করলে 22 আর 15 যোগ করলে 37। 37 দিয়ে কাটাকুটি করলে 37 একে আর দুটো শূন্য থাকলে 15 ইন্টু 100 সমান 1500 টাকা।
তাহলে শূন্যস্থান পূরণের উত্তরটা কি হয়ে যাচ্ছে, একের দাগে 2-এর দাগে 1-এর অঙ্কে 1500 টাকা। এবার 2-এর অঙ্কে যাব। 2-এর অঙ্কে কি বলেছে, 2-এর অঙ্কে বলেছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64, প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হবে। ভালো করে অঙ্কটা আগে বুঝবে, 3টি ক্রমিক সমানুপাতি আর কি ধনাত্মক সংখ্যার গুণফল 64। আমরা ধরে নিচ্ছি যে 3টি সংখ্যা এ বি সি এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি এবং ধনাত্মক সংখ্যা। কি দেওয়া রয়েছে, সংখ্যা 3টি গুণফল 64, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ বি সি সমান 64। জানতে চেয়েছে যে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কোনটি, বি, সেই বি এর ভ্যালু জানতে চাইছে। তা দেখো এ বি সি যদি ক্রমিক সমানুপাতিতে থাকে আমরা কি পেয়ে যাব, এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি। এবার আমরা কি জানি যে দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় গুণ হয় আর প্রথমের সঙ্গে চতুর্থ গুণ হয়। তার মানে আমরা পেয়ে যাচ্ছি বি বি গুণ করলে বি স্কোয়ার আর এ আর সি গুণ করলে এসি। এবার এই এবিসি ইকুয়াল টু 64 এই ভ্যালুটাকে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো, দেখো এ বি সি রয়েছে, এক্ষেত্রে কি রয়েছে এসি, একটা বির অভাব আছে, তাহলে আমরা দুই দিকে কি করব, বি দিয়ে গুণ করব। বি দিয়ে গুণ করলে এটা চলে আসবে বি কিউব, আর এটা দেখো এ বি সি সমান কি 64 অলরেডি দেওয়াই আছে। 64 সমান আমরা লিখতে পারি 4a কিউব, তাহলে বি কিউব সমান 4 কিউব হলে আমরা কি পেয়ে যাব, বি সমান 4। সুতরাং মধ্য সমানুপাতি চলে আসছে 4, এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর 3-এর দাগের যে অঙ্ক রয়েছে, 2-এর দাগে 3-এর অঙ্কে কি বলেছে, জ্যামিতি থেকে রয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুকে ড্যাশ বিভক্ত করে। ছবিটা একটি ট্রাপিজিয়াম রয়েছে, এই ট্রাপিজিয়ামে কি বলেছে যে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা। সমান্তরাল কোন দুটো বাহু, এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল, এদের সমান্তরালে একটা বাহু আমরা যদি অঙ্কন করি তাহলে বাকি যে দুটো বাহু রয়েছে তির্যক বাহু তাদেরকে কি করবে, সমানুপাতে বিভক্ত করবে। অর্থাৎ এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা জেড, এটা ডব্লিউ হয়, এক্স ইস টু ওয়াই সমান জেড ইস টু ডব্লিউ। সুতরাং আমরা এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে, সমানুপাতে, সমানুপাতে বিভক্ত করে। 4-এর প্রশ্নে কি রয়েছে এবার দেখে নেব। 4-এর প্রশ্নে রয়েছে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি, সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি। আর কি রয়েছে, আর রয়েছে সেক 78, কোসেক, কোসেক রয়েছে 72 ডিগ্রি। এর মানটা কত আসবে সেটা নির্ণয় করতে হবে। তার আগে দেখো সাইন রয়েছে আর কোসেক রয়েছে, আমরা এক কাজ করব যে সাইন 12 ডিগ্রি যেমন আছে থাক, কোসেক 72 ডিগ্রি, এটা মানে কি, এটা উল্টে দিলে কি হবে, কোসেকে অনন্য হচ্ছে সাইন, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এর কারণে সাইন 72 ডিগ্রি। কস 18 ডিগ্রি রয়েছে, সেক 78, সেকটাকে যদি নিচে নামাই কি হয়ে যাবে কস, তাহলে পেয়ে যাচ্ছি কস 78 ডিগ্রি। এবার এক কাজ করব সাইন 12 ডিগ্রি যেমন আছে থাক, এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 90 মাইনাস 18 ডিগ্রি। দেখো 90 থেকে 18 গেলে 72, কস 18 যেমন আছে থাক, কস 78 কে লিখছি 90 মাইনাস 12, কেন দেখো 90 থেকে 12 যদি বাদ যায় তাহলে চলে আসবে 78। এবার সাইন 12 যেমন পড়ে আছে থাক, সাইন 90 মাইনাস থিটা সমান আমরা কি জানি কস থিটা, তাহলে চলে আসছে কস 18 ডিগ্রি। এদিকে দেখো কস 18 ডিগ্রি তো রয়েছে, নিচেরটা দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি জানি সাইন থিটা, তার মানে চলে আসছে সাইন 12 ডিগ্রি। এবার দেখতে পাচ্ছ খুব সহজেই কাটাকুটি করা যাবে, সাইন 12 ডিগ্রি সাইন 12 ডিগ্রি, কস 18 ডিগ্রি কস 18 ডিগ্রি, তার মানে চলে আসছে 1 ইন্টু 1 সমান 1। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, 4-এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1।
এরপর 2-এর দাগে 5-এর অঙ্কটা আমরা দেখে নেব। কি রয়েছে? সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে? কি কি রয়েছে? দেখো, চোঙ রয়েছে, শঙ্কু রয়েছে। প্রথমে রয়েছে চোঙ, তারপরে শঙ্কু, আর তারপর রয়েছে গোলক। এদের কি চেয়েছে? আয়তনের অনুপাত। তা এদের বৈশিষ্ট্য কি? প্রত্যেকটা সমান ব্যাস এবং উচ্চতা হচ্ছে সমান। তাহলে দেখো, ব্যাস যদি প্রত্যেকের সমান হয়, ব্যাসার্ধ সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে চোঙের ব্যাসার্ধ আর, শঙ্কুর ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ আর। আর প্রত্যেকের উচ্চতাও দেখো, এর উচ্চতা h, এর উচ্চতা h, এর উচ্চতাও h। এবার একটু বলে দিই, গোলকের ক্ষেত্রে উচ্চতা কোনটা আসবে? ছবিটা দিকে তাকাও। এই যে একটা গোলক আমি আঁকলাম, এর উচ্চতা বলতে কোনটা? এই যে টোটাল হাইটটা, এটা হচ্ছে উচ্চতা। আবার ওটা কি? গোলকের ব্যাস। সুতরাং আমরা পেয়ে যাব h সমান 2r। কেন? r হচ্ছে ব্যাসার্ধ, 2r হবে তার ব্যাস, আর সেই ব্যাসটা হয়ে যাচ্ছে তার উচ্চতা। এটা আমরা পরে ইউজ করব, তাই আগে থেকে এটা বার করে রাখলাম। এবার আসছি, চোঙের আয়তন আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ ইস টু। শঙ্কুর আয়তন কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। এবার কি করতে হবে? দেখো, দুটোর ক্ষেত্রে এইচ রয়েছে, এখানে যদি এইচ আনতে পারি তবে এইচটা ক্যান্সেল হবে। তার জন্য কি করব? দেখো, পাই আর স্কোয়ার এইচ যেমন আছে থাক, 1/3 পাই আর স্কোয়ার এইচ রাখলাম। আর এক্ষেত্রে কি করব? দেখো, পাই আর স্কোয়ার রাখলাম। আর এইচ যদি আনতে চাই আমাদের কি করতে হবে? 2r একটা আনতে হবে। তাহলে কি পড়ে আছে? 4 ছিল, আমরা 2 লিখেছি, তাহলে আর 2 লিখতে হবে। আর নিচে রয়েছে কি? 3। মিলে যাচ্ছে, দেখো, 2 2 4/3 পাই আর স্কোয়ার, আর গুণ করলে আর কিউব। এবার কি আসছে? দেখো, পাই আর স্কোয়ার এইচ থাক, 1/3 পাই আর স্কোয়ার এইচও থাক, 2/3 পাই আর স্কোয়ার, 2r বলতে আমরা কি লিখবো? এইচ। এবার দেখো, প্রত্যেকটা টার্মে পাই আর স্কোয়ার এইচ রয়েছে, তাহলে এই টার্মগুলো কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। পড়ে থাকবে 1:1/3:2/3। এবার প্রতিটা টার্মকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, কি পেয়ে যাব? 3 একে 3, এখানে 3 ক্যান্সেল হলে 1, এখানে 3 ক্যান্সেল হলে 2। তাহলে সঠিক উত্তর চলে আসছে 3:1:2। এরপরে 6-এর যে প্রশ্নটা রয়েছে, 6-এর প্রশ্নে কি রয়েছে? x1 x2 থেকে শুরু করে xn পর্যন্ত কতগুলো সংখ্যা রয়েছে, তাদের গড় কি বলেছে? x বার। এদের গড় হচ্ছে x বার, সেটা সমান আমরা একটু লিখে নিই। গড় বলতে যতগুলো সংখ্যা থাকবে তাদের সমষ্টি বাই কতগুলো সংখ্যা রয়েছে। তাই ক্ষেত্রে দেখো, ওপরে কি থাকবে? x1 থেকে শুরু করে আমরা xn পর্যন্ত যোগ করব, আর নিচে কটা সংখ্যা হবে? 1 থেকে শুরু করে nss বলতে nটা সংখ্যা রয়েছে। এবার কি জানতে চেয়েছে? না, ax1 ax2 x3 থেকে শুরু করে axn এ শেষ হবে। ax1 ax2 থেকে শুরু করে শেষ হচ্ছে axn এ। এদের গড় কত হবে? তাহলে এদের গড় নির্ণয় করতে গেলে আমরা কি করব? প্রত্যেকটা টার্মকে যোগ করব। তার মানে পেয়ে যাচ্ছি ax1 ax2, এইভাবে চলতে চলতে শেষ হবে axn এ। কয়টা সংখ্যা রয়েছে? একে শুরু হয়েছে, শেষ হয়েছে n এ, তার মানে nটা সংখ্যা রয়েছে। এবার ওপর থেকে যদি আমরা a কমন নিয়ে নিই, কি পড়ে থাকবে? প্রত্যেকটা টার্ম থেকে a চলে আসছে, x1 x2, এইভাবে শেষ হবে কোথায়? xn এ বাই n। এবার এই ভ্যালুটা দেখো, চেনাশোনা ফরম্যাটে রাখছে, ওপরে রয়েছে, সেটা কি? x বার। তাহলে এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? x বার। তাহলে চলে আসছে a x বার। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর 3-এর দাগের সত্য মিথ্যাতে আসবো। কি রয়েছে 3-এর দাগের একের অঙ্কে? নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান। তা দেখো, কি বলা রয়েছে? নির্দিষ্ট পরিমাণ টাকা মানে একই পরিমাণ টাকা, সুদের হারটাও একই হবে, 1 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মানটা সমান। এটা তোমরা সবাই জানো যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদটা 1 বছরের ক্ষেত্রে একই হয় যদি টাকার পরিমাণ এবং সুদের হারটা একই থাকে। ডিফারেন্সটা হয় কোথায়? না, সেকেন্ড বছরে, অর্থাৎ দ্বিতীয় বছরে পরিবর্তনটা দেখা যায়। কি কারণে? দ্বিতীয় বছরে সরল সূত্রটা একই থাকবে কিন্তু চক্রবৃদ্ধি সূত্রটা বাড়বে, কেননা
প্রথম বছরে যে সূত্রটা পেলাম সেটা আসলের সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয় বছরে নতুন আসল হয়। কোন ক্ষেত্রে? চক্রবৃদ্ধি সুদের বেলা। সুতরাং এক বছরের ক্ষেত্রে সে চক্রবৃদ্ধি হোক আর সরল সুদ হোক, দুটোর ক্ষেত্রে সেম আসে। তাহলে এক নম্বর যে স্টেটমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি সত্য। 2 নম্বরে কি রয়েছে দেখব। 2 নম্বরে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য। কি রয়েছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ। এর দুটো বীজ আমি ধরে নিচ্ছি। একটা বীজ দুটো ধরার আগে দেখো বীজদ্বয়ের গুণফলটা এখানে দেখে নিই। বীজদ্বয়ের গুণফল কত আসবে? সি বাই এ। সি বলতে রয়েছে 1 আর এ বলতে এক্স স্কোয়ার সহগ 1 সমান কত? 1। যেহেতু দুটো বীজের গুণফল এক আসছে, সুতরাং বীজদ্বয় কি হবে? একে অপরে অনন্য হবে। কেন? একটা যদি আলফা হয় অপরটা অবশ্যই 1 বাই আলফা হতে হবে, তবেই গুণ করলে 1 আসবে। সুতরাং এক্ষেত্রে যে স্টেটমেন্টটা রয়েছে এর বীজদ্বয় পরস্পর অনন্য, সেটা সত্য। 3 দাগের 3 অঙ্কটাতে ফিরবো। কি রয়েছে? দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে। কি বলেছে? দুটি চতুর্ভুজের অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে। এই স্টেটমেন্টটা মিথ্যা। তা সেটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটো ছবি আঁকবো। দেখো চতুর্ভুজ বলেছে, আমি প্রথমে নিচ্ছি একটা বর্গক্ষেত্র আর একটা চতুর্ভুজ নিচ্ছি আয়তক্ষেত্র। তা দেখো এর প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এরও প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। সুতরাং অনুরূপ কোণগুলি কি হচ্ছে? সমান। কিন্তু এটা দেখতে কি একই রকম লাগছে? একটা বর্গাকার, একটা হচ্ছে আয়তকার। সুতরাং দুটি চতুর্ভুজের যদি অনুরূপ কোণগুলি সমান হয় তারা সদৃশ হতে পারে আবার নাও হতে পারে। তার মানে এই স্টেটমেন্টটা কি হয়ে যাচ্ছে? মিথ্যা। এবার 4 প্রশ্নে ফিরবো। 4 প্রশ্নে কি রয়েছে? 0 ডিগ্রি লেসর ইকুয়াল টু আলফা লেসর ইকুয়াল টু 90 ডিগ্রি। কি জানতে চেয়েছে? সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন মান। দেখো সেক স্কোয়ার আলফা প্লাস কি রয়েছে? কস স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান সেটা দেওয়া আছে 2, দেখতে হবে কত আসে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি সেক আলফার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি কস আলফার হোল স্কোয়ার। মানে কেমন দেখতে লাগছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা সেকেন্ড সূত্রটা ইউজ করব, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2, এ বলতে সেক আলফা আর বি বলতে কস আলফা। তাহলে কি পেয়ে যাচ্ছি? সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার প্লাস 2। কেন? সেক আর কস গুণ করলে 1 হবে। সেকটা হচ্ছে কসের উল্টো বা কসটা হচ্ছে সেকের উল্টো, এইভাবে আমরা ভাবতে পারি যে সেকের জায়গায় 1 বাই কস যদি আমরা লিখি, কস কস কেটে যাবে, পড়ে থাকবে 2। এবার দেখো এই মানটা কার সঙ্গে সমান হচ্ছে? এই টার্মটার সঙ্গে। এটাকে যদি ক্ষুদ্রতম করতে হয়, 2 তো কনস্ট্যান্ট, তাকে আমরা না বাড়াতে পারবো আর না কমাতে পারবো। একমাত্র বাড়ানো কমানোর জায়গা হচ্ছে এই বেটা। তা এই বেটা আবার পারফেক্ট স্কোয়ার, তার মানে এর মান ঋণাত্মকও আসতে পারবে না, আসবে কি 0 অথবা পজিটিভ। যেহেতু এটা পারফেক্ট স্কোয়ার সুতরাং এর ক্ষুদ্রতম মান হবে 0। যদি এটা আমরা 0 বসিয়ে দিই তাহলে কি আছে? 0 প্লাস 2 সমান 2। সুতরাং সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ক্ষুদ্রতম মান হয়ে যাচ্ছে 2, আর সেটাই তোমাদের স্টেটমেন্টে বলা আছে। তাহলে এক্ষেত্রে স্টেটমেন্ট হয়ে যাচ্ছে সত্য। এবার আমরা 5 প্রশ্নে আসবো। 5 প্রশ্নে কি বলেছে? 5 প্রশ্নে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক এবং চোঙটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। কি দেওয়া আছে? তা হচ্ছে ব্যাসার্ধ 2, উচ্চতা যা খুশি হোক, সেক্ষেত্রে বলেছে কি তার আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। তা প্রথমে ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর সমান 2 রয়েছে, তো উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ। তাহলে আয়তনটা কত পাবো? আয়তন পেয়ে যাব পাই আর স্কোয়ার এইচ। আর সমগ্র তলনায় রয়েছে কি বক্রতলের ক্ষেত্রফল, সেটা আমরা কি জানি? 2 পাই আর এইচ। এবার আর এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, পাই আর স্কোয়ার বলতে 2 স্কোয়ার, এইচ ইস 2। দেখো কি পাবো? 2 পাই আর এইচ, 2 পাই আর বলতে 2 ইন্টু এইচ। তাহলে এটা পেয়ে যাচ্ছি 2 স্কোয়ার বলতে 4 পাই এইচ ইস 2, এটাও পেয়ে যাচ্ছি 2 দিয়ে 4 4 পাই এইচ। আচ্ছা এটা যদি আমরা ইস 2 না দিই, ইস 2 দেওয়ার দরকার নেই, এটা আসছে কি আয়তন
আর এটা আসছে দেখো বক্রতলের ক্ষেত্রফল, দুটোই সেম আসছে না, এখানেও 4πh এখানেও 4πh। তাহলে আর যদি 2 একক হয় তাহলে যে কোনো উচ্চতার জন্য ওই সঙ্গে কি পেয়ে যাব, তার আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান দুটো সমান। দেখো 4πh 4πh, আর তাই তো স্টেটমেন্টে বলা আছে, সুতরাং এই স্টেটমেন্টটাও হয়ে যাচ্ছে সত্য। এরপর 3 দাগের 6 প্রশ্ন, একেবারে শেষ প্রশ্নে কি রয়েছে তা দেখে নেব। এখানে বলেছে দেখো যে 6 7 8 8 9 10, আমি আগে সংখ্যাগুলো লিখে নেব। 6 7 8 8 9 10, আর কি রয়েছে 10 15 15 16 17, 15 15 16 17, আর রয়েছে 19 25। এই যে রাশিগুলি রয়েছে এই তথ্যগুলির মধ্যমা হচ্ছে 10, সেটা দেখতে হবে। আগে দেখে নেব মধ্যমায় নির্ণয় করতে গেলে মানায় ঊর্ধ্বক্রমে সাজানো আছে কিনা। তা দেখো এখানে মানায় ঊর্ধ্বক্রমে কিন্তু অলরেডি সাজানো আছে। এরপর আমরা কি দেখব, যে কতগুলো পদ রয়েছে। তা হিসাব করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল কটা পদ রয়েছে, 12টা পদ। তাহলে n সমান পেয়ে যাচ্ছি 12, যেটা কি যুগ্ম মানে জোড় সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা মধ্যমা কিভাবে নির্ণয় করব, প্রথমে কি করব, যে মধ্যমা চলে আসছে 12/2তম পদ প্লাস এর পরের পদটা, অর্থাৎ 12/2 প্লাস 1তম পদ, এদের গড় অর্থাৎ বাই 2। 12/2 বলতে 6 নম্বর যে পদ, 6তম পদ, 12/2 বলতে 6 প্লাস 1 মানে 7তম পদ, তাদের গড় বলতে বাই 2। দেখেন ওই 6 নম্বর পদ কোনটা আছে, 1 2 3 4 5 6 রয়েছে 10, আর 7 নম্বর পদ হচ্ছে 15। তাহলে চলে আসছে 10 প্লাস 15/2 সমান 25/2 সমান চলে আসছে 12.5। কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে কত, মধ্যমা দেওয়া আছে 10, তাহলে স্টেটমেন্টটা সম্পূর্ণ মিথ্যা। কারণ তোমরা দেখতে পাচ্ছ মধ্যমা কত আসবে, 12.5 আসা উচিত, কিন্তু সেক্ষেত্রে দেওয়া আছে 10, তাহলে এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা। তা চলো এবার 4 দাগের যে 2 নম্বরের অঙ্কগুলো রয়েছে তার সঠিক সমাধান দেখে নিই। প্রথমে কি রয়েছে, 4 দাগের 1 অঙ্কে যাব, যেখানে বলেছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। জানতে চেয়েছে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত ছিল। 3 বন্ধু রয়েছে, সেই 3 বন্ধুর মূলধনের অনুপাত কত রয়েছে, 3:8:5। এটা আগে লিখে নেব। 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে কত, 3:8:5। এবার কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। দেখেই বুঝতে পারছো অনুপাতটা, দেখো প্রথম ব্যক্তি 3 রয়েছে, দ্বিতীয় ব্যক্তি 5 ভাগ, এটা 3 ভাগ হলে এটা 5 ভাগ, সুতরাং তৃতীয় ব্যক্তির লাভটা বেশি। সেটা কত বেশি, প্রথম ব্যক্তির থেকে 60 টাকা বেশি। এবার এক্ষেত্রে তোমাদের টোটাল লাভটা বলা নেই, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা ধরে নিচ্ছি ব্যবসায় মোট লাভ x টাকা, ধরি ব্যবসায় মোট লাভ সমান x টাকা। অতএব যেহেতু বড় হচ্ছে তৃতীয় ব্যক্তির লাভ, তাহলে প্রথমে আমরা তৃতীয় ব্যক্তির লাভটা নির্ণয় করব। কি আসবে, টোটাল লাভ হচ্ছে x, তাহলে x ইন্টু তৃতীয় ব্যক্তির জন্য আসবে কত, 5 বাই আনুপাতিক সমষ্টি, দেখো 3 আর 8 যোগ করলে 11 আর 5 যোগ করলে 16, মাইনাস প্রথম ব্যক্তির জন্য কত আসবে, প্রথম ব্যক্তির জন্য আসবে টোটাল লাভ ছিল x ইন্টু, দেখো 3 আর আনুপাতিক সমষ্টি আমরা পেয়েছি 16। এই যে পার্থক্যটা, এটা কি লিখলাম, তৃতীয় ব্যক্তির লাভ থেকে প্রথম ব্যক্তির লাভটা আমরা বাদ দিচ্ছি। সেটা কত পার্থক্য বলা আছে, বলা আছে 60 টাকা সমান 60। এবার এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তা দেখে নাও এবার কি আসছে, 5x/16 3x/16 সমান 60, বা এটা লসাগু চলে আসছে 16, ওপরে থাকছে 5x - 3x সমান 60, বা 5x থেকে 3x বাদ গেলে কি আর থাকবে, থাকবে 2x, আর 16টা এবারে ভাগ ছিল ওদিকে গেলে গুণ, 60 × 16, বা x সমান পেয়ে যাচ্ছি 60 × 16/2। 2 দিয়ে কাটাকুটি করলে 2 8
16 8 6 48 480। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি যে ব্যবসায় মোট লাভ ছিল কত 480 টাকা। এটাই সঠিক উত্তর। এর পরের প্রশ্নে যাব, যেখানে কি রয়েছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে তার 4 গুণ হবে। তার মানে দেখো এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হারটা একই রয়েছে, 2 বছরের জন্য n বছরে যা, আর যে বছরে 4 গুণ হবে সেই বছরের জন্য তোমার সুদের হারটা একই। আর কি রয়েছে না কিছু টাকা, অর্থাৎ টাকা পরিমাণটাও একই। তা প্রথমে ধরে নিচ্ছি 4 2 এর অঙ্কে ধরি মূলধনের পরিমাণ p টাকা এবং চক্রবৃদ্ধি সুদের হার, এটা অবশ্য বার্ষিক হবে, চক্রবৃদ্ধি সুদের হার r%। এবার কি বলেছে দ্বিগুণ হচ্ছে কত বছরে n বছরে দ্বিগুণ। তাহলে আমরা কি লিখতে পারি অতএব p × 1 + r/100 হোল টু দা পাওয়ার n। এটা কি পেলাম n বছরের সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ, চক্রবৃদ্ধি সুদ আর আসল মিল। এটা কি হবে দ্বিগুণ হবে, কার দ্বিগুণ যে টাকাটা আসল ছিল তার দ্বিগুণ। আসল কত রয়েছে p, এর দ্বিগুণ মানে আমরা কি পেয়ে যাব 2p। এবার দুদিক থেকে p ক্যান্সেল হবে, বলে দেখো কি পড়ে থাকছে 1 + r/100 হোল টু দা পাওয়ার n। এবার আমরা সূচকের নিয়মটা একটু অ্যাপ্লাই করব, কি যে পাওয়ারটা যেহেতু n আছে ওপারে গেলে কি হবে 1/n হয়ে যাবে, উল্টে যায়, কিছু নেই মানে n এর নিচে দেখো 1 রয়েছে, ওপারে গেলে কি হবে 1 + r/100, সেটা সমান চলে আসে 2 টু দা পাওয়ার 1/n। এই ভ্যালুটা পরে কাজে লাগবে, তাই এটা বার করে রাখলাম। এবার কি ধরে নেব, ধরে নিচ্ছি t বছরে 4 গুণ হবে। তার মানে আমরা কি পাবো টাকাটার পরিমাণ একই আর সুদের হারটাও একই, পেয়ে যাচ্ছি p × 1 + r/100 হোল টু দা পাওয়ার, আগে ছিল n বছর আর এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি t বছর, অর্থাৎ এখানে পাওয়ারটা চলে আসবে t সমান 4 গুণ হবে, আসলের 4 গুণ। আসলটা রয়েছে কত p, তার 4 গুণ হচ্ছে 4p। একই রকম দুদিক থেকে p ক্যান্সেল হবে, পড়ে থাকছে দেখো 1 + r/100 হোল টু দা পাওয়ার t। এবার 1 + r/100 এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি কত 2 টু দা পাওয়ার 1/n, সেটা বসাবো। তাহলে এই জায়গাটার জন্য কি আসছে 2 টু দা পাওয়ার 1/n, আর এর পাওয়ারটা রয়েছে t। এদিকে 4টাকে আমরা লিখবো 2^2, এটা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে পাওয়ারটা কত চলে আসছে 2 এর পাওয়ার আসছে t/n, আর এক্ষেত্রে দেখো 2 এর পাওয়ারটা 2, নিচে বেস যেহেতু দুটো সমান তাহলে আমরা উপরে পাওয়ার দুটো সমান পেয়ে যাব, t/n সমান 2 বা t সমান হচ্ছে 2n। তাহলে কত বছরে সেটা 4 গুণ হবে 4 গুণ হচ্ছে 2n বছরে, আর দ্বিগুণ যেটা বলা ছিল সেটা কত n বছরে। তাহলে সঠিক উত্তর কি যে 2n বছরে সুদে আসলে টাকাটা হচ্ছে 4 গুণ হবে। এরপর 4-এর দাগে 3-এর অঙ্কটা দেখে নেব, দ্বিঘাত সমীকরণ থেকে রয়েছে। সমীকরণটা আগে লিখবো x² - x x² - x k রয়েছে 2x - 1। এই দ্বিঘাত সমীকরণের কি বলেছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত হবে। এই একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে, কি বলেছে এর বীজদ্বয়ের সমষ্টি শূন্য। তাহলে আমরা কি করব এই দ্বিঘাত সমীকরণটা যেটা রয়েছে চেনাশোনা ফরম্যাট, যেমন ax² + bx + c = 0, এই ফরম্যাটে আমরা সাজিয়ে নেব আগে। তা দেখো তার জন্য কি করব x² - x রয়েছে k দিয়ে গুণ করলে 2kx, আর k × -1 বলতে -k। এবার সবগুলোকে বাম দিকে আনবো, ডান দিকে তো 0 থাকে, তাহলে পেয়ে যাচ্ছি x² - x -2kx - k এলে +k = 0। এবার x-টাকে আমরা কমন নেব, দেখো x² আর -x কমন নিচ্ছি, দুটোতে মাইনাস রয়েছে, তাহলে x চলে গেলে 1 + 2k, আর এদিকে +k = 0। এটাকে কার সঙ্গে কম্পেয়ার করব ax² + bx + c = 0। তা তোমাদের বোঝার সুবিধার্থে এটা লিখে রাখছি ax² + bx + c = 0। এটা কিন্তু বোঝার সুবিধার্থে লিখলাম। এবার যেহেতু
কোনো একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হয়, আমরা আগে বীজদ্বয়ের সমষ্টি সূত্র থেকে বার করে নেব। এটা 1 নম্বর দিলাম। যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সমান 0, তাহলে কি পাবো? ফ্রম দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, সেখান থেকে আমরা কি পাবো? যে বীজদ্বয়ের সমষ্টি মানে মাইনাস বি বাই এ। তাহলে এক্ষেত্রে দেখো মাইনাস বি বলতে কোনটা? এক্স এর সহগ চিহ্ন সমেত। তাহলে এক্ষেত্রে এক্স এর সহগ কি থাকছে? দেখো একটা মাইনাস রয়েছে আর রয়েছে 1 প্লাস 2k ইকুয়াল টু কত? 0। আচ্ছা একটু বলে দিই, মাইনাস বি বাই এ, এখানে আমি বি লিখলাম, এটা কত? এ হচ্ছে এক্স স্কয়ার সহগ, এখানে এক্স স্কয়ার সহগ কিছু নেই মানে কি 1 রয়েছে, তাই এটা অবশ্যই 1 দিলাম। দেওয়া না দেওয়া একই ব্যাপার, যেহেতু 1, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে রাখলাম যে বীজদ্বয়ের সমষ্টি কি হয়? মাইনাস বি বাই এ। মাইনাস এলো, বি বলতে এক্স এর সহগ অবশ্য চিহ্ন সমেত, তাই ক্ষেত্রে দেখো এক্স এর সহগ মাইনাস রয়েছে, তাই এটা ব্র্যাকেটে দিলাম, 1 নয় মাইনাস হবে। আর এক্স এর সহগ আর কি রয়েছে? 1 প্লাস 2k বাই এ। এ বলতে এক্স স্কয়ারের সহগ, এখানে এক্স স্কয়ারের সঙ্গে কিছু নেই, তো তার মানে কিছু নেই মানে কি 1 গুণ অবস্থায় আছে, তাই 1 দিলাম। এবার দেখো কি আসছে? মাইনাস মাইনাসে চলে আসছে প্লাস, তাহলে পেয়ে যাচ্ছি 1 প্লাস 2k ইকুয়াল টু 0, বা 2k সমান প্লাস 1টা ওপারে গেলে মাইনাস 1, বা k ইকুয়াল টু চলে আসছে মাইনাস 1/2। এটাই হচ্ছে সঠিক উত্তর, যে k ইকুয়াল টু মাইনাস হাফ হলে এই যে দ্বিঘাত সমীকরণটা যেটা দেওয়া আছে তার বীজদ্বয়ের সমষ্টি হবে 0। এরপরে 4 প্রশ্নে যাব, ভেদ থেকে রয়েছে। 4 প্রশ্নে কি রয়েছে? আগে সম্পর্কটা লিখে নেব। রয়েছে এক্স প্রপোর্শনাল ওয়াই জেড, এক্স প্রপোর্শনাল ওয়াই জেড, আর রয়েছে ওয়াই প্রপোর্শনাল জেড এক্স, ওয়াই প্রপোর্শনাল জেড এক্স। এখান থেকে তোমাদের প্রমাণ করতে হবে যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে তোমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট হবে এই যে সম্পর্ক দুটো রয়েছে সেখান থেকে এক্স আর ওয়াই কে হাটিয়ে দিতে হবে, শুধুমাত্র পড়ে থাকবে কি? জেড, আর জেড আর হচ্ছে ধ্রুবক। তাই এবার দেখে নিই কিভাবে করবো। না, ভেদের যেমন হচ্ছে নিয়ম রয়েছে, এই যে সম্পর্কটা রয়েছে এখান থেকে আমরা কি পাবো? এক্স প্রপোর্শনাল উঠে গেলে সমান চিহ্ন আর একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা এক্ষেত্রে নিলাম k1, আর ওয়াই জেড তো রয়েছে। এক্ষেত্রে একই রকম কি আসবে? ওয়াই সমান আসবে প্রপোর্শনাল তুলে সমান চিহ্ন আর একটা ধ্রুবক k2 জেড এক্স। অবশ্যই ব্র্যাকেটে লিখবে যে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, বা শুধু ভেদ ধ্রুবক লিখলেও হবে। এবার দেখে নেবো আমরা যে ওয়াই আর জেড কে কিভাবে হাঁটিয়ে দিচ্ছি। দেখো শুরু করছি, প্রথম যে সম্পর্কটা রয়েছে কি? এক্স সমান k1 ওয়াই জেড। দেখো ওয়াই এর ভ্যালু তো অলরেডি এখানে রয়েছে k2 zx, ওয়াই এর ভ্যালুটা ওয়াই এর জায়গায় বসিয়ে দিলে ওয়াই কি আর থাকবে? ওয়াই রিমুভ হয়ে যাবে। তাহলে k1 থাকছে, ওয়াই এর জায়গায় কি বসাচ্ছি? k2 zx ইনটু দেখো আরেকটা z রয়েছে, তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি? x সমান k1 k2, আর পরে থাকছে z ইনটু z সমান z স্কয়ার আর একটা x, দুদিক থেকে x x ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমরা পেয়ে যাচ্ছি z স্কয়ার সমান k1 k2 গুণ আছে ওপারে গেলে 1/k1 k2। তাহলে z সমান আমরা কি পেয়ে যাচ্ছি? প্লাস মাইনাস রুট ভাগ 1/k1 k2। এটা কি? অবশ্যই ধ্রুবক, কেন k1 k2 ধ্রুবক ছিল, তাদের মধ্যে গুণ করো যোগ বিয়োগ যা খুশি করো, কি আসবে? ধ্রুবকই আসবে। তার মানে আমরা কি পেয়ে গেলাম? জেড হচ্ছে একটি ধ্রুবক। তাই তো প্রমাণ করতে বলেছি জেড একটি অশূন্য ধ্রুবক। কেন? অবশ্যই এটা অশূন্য ধ্রুবক ছিল, তাই এক্ষেত্রেও জেড হয়ে গেল অশূন্য ধ্রুবক, প্রমাণিত। এরপর 4 দাগে যে 5 অঙ্কের জ্যামিতির অঙ্কটা রয়েছে তা দেখে নেব। কি রয়েছে? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এই অঙ্কটা আগেও করানো হয়েছে, এবিটিএ টেস্ট পেপারে পেয়েছো, রায়মার্টিনেও আছে, তবুও যেহেতু এসছে আমি আরেকবার করিয়ে দিচ্ছি। কি রয়েছে? দুটি বৃত্ত, তাদের ব্যাসার্ধ হচ্ছে, একটা হচ্ছে 8 সেন্টিমিটার আর একটা হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার এরকম ভাবে বৃত্ত দুটি রয়েছে।
এর একটা কেন্দ্র আছে হচ্ছে ও ড্যাশ, আর এই কেন্দ্র হচ্ছে ও। এই ও ও ড্যাশের মধ্যে দূরত্ব কত বলেছে? 13 সেন্টিমিটার। এবার কি জানতে চেয়েছে? বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তা সেটা একটু এঁকে নিই। সরল সাধারণ স্পর্শক নিয়ে নিচ্ছি এ বি। এ বি হচ্ছে একটি সরল সাধারণ স্পর্শক। ধরি ও কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। যার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ও ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, 3 রয়েছে। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক এ বি। এ বি হচ্ছে একটি সরল সাধারণ স্পর্শক। এবার এই এ বির দৈর্ঘ্যটাকে আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য কি করছি? প্রথমে ও এ এবং ও ড্যাশ বি যুক্ত করছি। ও এ ও ও ড্যাশ বি যুক্ত করা হলো। এবার এই ও ড্যাশ বি বরাবর আমরা যদি সমান করে একটা রেখা টানি, ধরলাম ডি, তাহলে ওডি যা হবে ও ড্যাশ বি তাই হবে। ডি ও এর ওপর এমন একটি বিন্দু যাতে করে কি পেলাম? ও ডি সমান ও ড্যাশ বি। সেটা কত? 3 সেন্টিমিটার। কেন? ও ড্যাশ বি বলতে কি ছোট বৃত্তের ব্যাসার্ধ, সেটা 3 সেন্টিমিটার দেওয়া আছে, আর ও ড্যাশ বিটা সমান হয়ে যাচ্ছে ওডির সঙ্গে, তাহলে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এবার বলো তোমরা এডি কত হবে? অতএব এ ডি আমরা পেয়ে যাব, দেখো ও থেকে এ পর্যন্ত কত? 8 সেন্টিমিটার। কেন? এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার। আর ও থেকে ডি এটা হচ্ছে কত? 3 সেন্টিমিটার। তাহলে উপর এটা নিশ্চিত 8 মাইনাস 3, 8 মাইনাস 3 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। এবার ত্রিভুজটার দিকে খেয়াল করো। একটা ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ এডিবি। ত্রিভুজ এডিবি একটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। কেন? কারণ এই যে কেন্দ্রগামী হচ্ছে ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর কি হয়? লম্ব। কারণ ও এ কেন্দ্রগামী ব্যাসার্ধ এবং এ বি হচ্ছে স্পর্শক। আমাদের উপপাদ্য রয়েছে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এটা কেন্দ্রগামী না করে এটাকে আমরা কি লিখবো? স্পর্শ বিন্দুগামী। এটাকে লিখবো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তবেই তোমাদের উপপাদ্যটা স্মরণ করতে সুবিধা হবে। তাহলে দেখো এই যে সমকোণী ত্রিভুজ, এই ও ড্যাশ 13 সেন্টিমিটার ছিল বলতে ডিবি আমরা পেয়ে যাব 13 সেন্টিমিটার, এটা পেয়ে যাচ্ছি 5 সেন্টিমিটার। সুতরাং সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। অতিভুজটা কত? 13 সেন্টিমিটার। আর এটা যদি আমরা ভূমি ধরি তাহলে লম্ব চলে আসছে 5 সেন্টিমিটার। তাহলে এটা আমরা লিখলে কি পাবো? যে এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পেয়ে যাচ্ছি বিডি স্কয়ার। মানগুলো এবার বসিয়ে দেবো। এডি বলতে কত রয়েছে? 5, 5 স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান বিডি বলতে রয়েছে 13 সেন্টিমিটার, তাহলে 13 স্কয়ার, বা এবি স্কয়ার সমান 13 স্কয়ার সমান 169 মাইনাস 5 স্কয়ার বলতে 25 সমান 144, যাকে আমরা লিখতে পারি 12 স্কয়ার আকারে। তাহলে এবি সমান কত পেয়ে যাচ্ছি? এর স্কয়ার তুললাম, এর স্কয়ার তুললে 12 সেন্টিমিটার। এটাই হচ্ছে आंसर। 6 দাগের অঙ্কটাতে ফিরবো। কি রয়েছে? এবিসিডি একটি আয়তকার চিত্র, তার অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি 6 সেন্টিমিটার, ওডি 8 সেন্টিমিটার এবং ও এ সমান 5 সেন্টিমিটার। তাহলে ওসি এর দৈর্ঘ্য কত? তা ছবিটা আগে আঁকবো।
একটা আয়তকার চিত্র রয়েছে ABCD, একটা আয়তকার চিত্র রয়েছে এরকম ABCD, এর অভ্যন্তরে অর্থাৎ ভেতরে একটা বিন্দু রয়েছে, বিন্দুটা ধরে নিচ্ছি দেওয়া আছে O। এবার কি বলেছে, OB OD OA তিনটে ভ্যালু দেওয়া আছে, OC এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, O থেকে C যোগ করব, O থেকে D যোগ করব, O থেকে A আর O থেকে B। ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু। আর কি কি দেওয়া আছে মানগুলো একটু লিখে নিই। OB সমান 6 সেন্টিমিটার, আর রয়েছে OD 8 সেন্টিমিটার, আর OA সমান 5 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে ছবিটা রয়েছে এটা তোমাদের পাঠ্যপুস্তকে প্রয়োগে রয়েছে, তা পেজ নাম্বারটা একটু বলে দিই, নোট করবে। 288 পেজ, পেজ নম্বর হচ্ছে 288। এই পেজে আমি যে সূত্রটা এখন ইউজ করবো সেটা ক্লিয়ারলি তোমাদের দেওয়া আছে। যদি ওই প্রয়োগটা বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিও, আমি ওটার উপর ডিটেলস তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো। তা দেখে নাও, এক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পাবো OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান OD স্কোয়ার প্লাস OB স্কোয়ার। এটা অতএব না দিয়ে যেহেতু, কি হবে মনে রাখবে পরীক্ষা হলে, ও এর নিলাম তার ঠিক উল্টো দিকে OC, OB নিলে তার উল্টো দিকে কে পড়ছে OD। দেখো OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার, আবার OD স্কোয়ার নিলাম তার উল্টো দিকে কি আছে OB স্কোয়ার। এই দুটো সাম আর এই দুটো সাম সমান হবে। এবার মানগুলো বসিয়ে দেবো। কি রয়েছে, OA স্কোয়ার বলতে 5 স্কোয়ার, কেন 5 সেন্টিমিটার রয়েছে, তাহলে 5 স্কোয়ার প্লাস OC জানতে চেয়েছে আমাদের, OD রয়েছে 8 স্কোয়ার, OB 6 স্কোয়ার। তার মানে পেয়ে যাচ্ছি OC স্কোয়ার সমান 8 স্কোয়ার বলতে 64, 6 স্কোয়ার সমান 36, আর 5 স্কোয়ার উপরে গেলে -25। তাহলে পেয়ে যাচ্ছি OC স্কোয়ার সমান 64 আর 36 যোগ করলে 100 -25 সমান 75। তাহলে OC সমান √75। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 25 × 3, 25 বর্গমূল 5, আর 3 জোড় নেই, 3 মাথায় হচ্ছে রুট চেপে যাবে। তাহলে আমাদের যেটা দরকার ছিল যে OC এর দৈর্ঘ্য কত, আমরা কত পেলাম, OC এর দৈর্ঘ্য 5√3 সেন্টিমিটার। তাহলে এবার 4 দাগের 7 অঙ্কে কি রয়েছে, 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের AB ও AC দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, বৃত্তের কেন্দ্র ত্রিভুজ ABC এর বাইরে অবস্থিত। তাহলে BC জ্যার দৈর্ঘ্য কত হবে, যদি AB AC যে দুটি জ্যা রয়েছে তাদের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ছবিটাকে আঁকি, আঁকলে একদম বুঝতে পারবে। কি বলেছে, একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তের দুটি জ্যা রয়েছে AB আর AC, AB AC দুটির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। আর কি রয়েছে, এই যে একটা ত্রিভুজ হবে BC যদি আমরা যুক্ত করি, এই যে ত্রিভুজ ABC, এই ত্রিভুজের বাইরে হচ্ছে বৃত্তের কেন্দ্রটা অবস্থান করবে, অর্থাৎ বৃত্তের সেন্টার হচ্ছে এর বাইরে, এরকম একটা জায়গায় ও। এবার কি বলেছে, এই যে BC যা এর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে, আর বৃত্তের ব্যাসার্ধ কত রয়েছে 5 সেন্টিমিটার। এবার আমরা একটু অঙ্কন করবো, কি OB OC OA যুক্ত করা হলো। কি কি যুক্ত করলাম, O থেকে B, O থেকে C, আর O থেকে A, OB OC OA যুক্ত করলাম। এবার দেখো OB OC OA এগুলো সবই কি বৃত্তের ব্যাসার্ধ, কেন বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত। তার মানে এবার আমরা কি পেয়ে যাচ্ছি, যে OA এটা দেখো বৃত্তের যে BC জ্যা রয়েছে সেই জ্যাকে ছেদ করছে কে, বৃত্তের কেন্দ্রগামী ব্যাসার্ধ। তো বৃত্তের কেন্দ্রগামী ব্যাসার্ধ কি করে, জ্যাকে সমান দুভাগে বিভক্ত করে এবং লম্বভাবে
তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব ওবি সমান ওসি সমান ওএ, সেটা হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ। এবার মজার বিষয় হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে বিসি, তাই একটু এটা লিখে নিই। এটা রয়েছে 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। প্রথমে আমরা ধরে নিচ্ছি এ থেকে এই পর্যন্ত এটা একটা ছেদবিন্দু নাম দিতে হবে ডি। তার আগে অবশ্যই বলতে হবে যে ওডিটা লম্ব বিসির উপর। কেন? যেহেতু ওএ বৃত্তের একটি ব্যাসার্ধ এবং বিসি একটি জ্যা, তার মানে কি হবে ওএ বাহু বিসি বাহুকে ডি বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে বা সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে ত্রিভুজ বিওডি বা সিওডি, এগুলো কি হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর কি পাবো? অতএব কোণ বিডিও সমান 90 ডিগ্রি এবং বিডি সমান সিডি। বিডি বা সিডি যে কোনো একটা মান আমরা বার করতে পারলে বিসি মান পাবো কি করে? তাকে 2 দিয়ে গুণ করে, যেহেতু ডিটা হচ্ছে বিসির মিড পয়েন্ট। এবার দেখো ধরে নিচ্ছি এডি হচ্ছে এক্স, ধরি এডি নয় ওডি, ধরে নিচ্ছি এক্স বা যে কোনো একটা এডি বা ওডির মধ্যে যে কোনো একটা। যদি এডি সমান এক্স ধরি তাহলে আমরা কি পেয়ে যাব? ওডি সমান হচ্ছে 5 মাইনাস এক্স। কেন? ও থেকে এ এটা কি বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা ধরে নিচ্ছি কোনটা? এডি হচ্ছে এক্স, এই এডি ধরছি এক্স, তাহলে এই বাকিটা কত হবে? 5 মাইনাস এক্স। এবার দুটো ত্রিভুজকে কনসিডার করব, ত্রিভুজ ওবিডি আর ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এ ডি বি থেকে পাই কি পাবো? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান এবি স্কয়ার, বা বিডি স্কয়ার সমান কত পেয়ে যাব? এবি স্কয়ার, এবি বলতে কত রয়েছে 6, 6 স্কয়ার মাইনাস এডি বলতে কত এক্স, এক্স স্কয়ার সমান 36 মাইনাস এক্স স্কয়ার, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে ত্রিভুজ বিডিও থেকে পাবো কি পাবো? যে বিডি স্কয়ার, বিডি কে যদি আমরা ভূমি ধরে নিই, ভূমি আর লম্ব হচ্ছে ওডি, ওডি স্কয়ার প্লাস অতিভুজ বলতে ওবি স্কয়ার, বা বিডি স্কয়ার সমান ওবি স্কয়ার, ওবি বলতে কত হয়েছে 5, 5 স্কয়ার মাইনাস ওডি স্কয়ার হবে কত? ওডি রয়েছে 5 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স এর হোল স্কয়ার। যেহেতু এখানেও বিডি ভ্যালু পেয়েছি, এখানেও বিডি ভ্যালু পেয়েছি, দুটো বাম দিক সমান মানে ওদিকে ডান দিকে সমান হবে। সুতরাং আমরা কি পেয়ে যাচ্ছি? যে 36 মাইনাস এক্স স্কয়ার সমান 5 স্কয়ার মাইনাস 5 মাইনাস এক্স এর হোল স্কয়ার, বা 36 মাইনাস এক্স স্কয়ার, 5 স্কয়ার বলতে 25 মাইনাস, এটাকে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙবো আর মাইনাস দিয়ে গুণ করবো। প্রথমে আসবে 5 স্কয়ার মানে 25, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 25, ভেতরে 2ab টার্ম আসবে মাইনাসে, আর বাইরে একটা মাইনাস আছে বলতে প্লাস। 2ab বলতে 2, a বলতে 5 আর b বলতে x, দুই পাশে 10x, আর b স্কয়ার বলতে x স্কয়ার, বাইরে মাইনাস আছে মাইনাস x স্কয়ার। তাহলে দেখো 25 25 ক্যান্সেল হলো, পড়ে থাকছে কি মাইনাস এক্স স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, 10x সমান 36, তাহলে x ইকুয়াল টু কত? 36/10 সমান 3.6। এবার আমাদের কি নির্ণয় করতে হবে? বিডি, বিডি স্কয়ার সমান কি রয়েছে? 36 মাইনাস এক্স স্কয়ার, অতএব বিডি স্কয়ার সমান 36 মাইনাস এক্স স্কয়ার বলতে 3.6 এর হোল স্কয়ার। এই যে দেখতে পাচ্ছ এটা কি রয়েছে 36 মাইনাস এক্স স্কয়ার, তাহলে এটা কি আসছে 36 মাইনাস 36 কে যদি আমরা দুইবার গুণ করি 6 6 36 হাতে 3, 6 3 18 দিয়ে 36 3 39, আর 3 স্কয়ার মানে 9 3 12, 12.96। এটা বাদ দিলে কেমন আসবে?
36 থেকে বাদ দিতে হবে 12.96, তাহলে চলে আসছে 4, এটা আসবে 0, আর এটা আসবে 5 থেকে 2 গেলে 3, 23.04। এটাকে কি লিখতে পারি, স্কোয়ার ফরম্যাটে লিখতে হবে। তো এটা বর্গমূল করলে কত আসবে, 23.04কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত আসছে, 4 স্কোয়ার বলতে 16, 7, 0, 4, 4 ডবল 8, কত যাবে, 8 যাবে, এটা পয়েন্ট আসবে অবশ্যই। আর 8 64, হাতে 6, 8 7 আর আসছে 64, আর 6 70, মিলে যাচ্ছে। তার মানে এটা আসছে 4.8 এর হোল স্কোয়ার। অতএব কি পেলাম, বিডি সমান 4.8। চেয়েছে কি, চেয়েছে বিসি। বিসি কি করে পাবো, বিসি সমান 2 গুণিতক বিডি, যেহেতু ডি ছিল মিড পয়েন্ট, 2 গুণিতক 4.8 সমান 9.6 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 8 দাগে অঙ্কটা দেখে নেবো কি রয়েছে। একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যে বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। তা দেখো কি রয়েছে, একটা বৃত্ত রয়েছে, আগে ছবিটা আঁকবো, ছবিটা থেকে ক্লিয়ার হয়ে যাবে। একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তে বলেছে 220 সেমি দৈর্ঘ্যে একটা বৃত্তচাপ রয়েছে। তা ধরে নিচ্ছি এইটুকু বৃত্তচাপ হচ্ছে 220 সেন্টিমিটার। কত রয়েছে, 220 সেন্টিমিটার। এটা হচ্ছে 220 সেন্টিমিটার, যা হচ্ছে এস এর ভ্যালু আমরা জানি, বৃত্তচাপকে এস দিয়ে আমরা লিখি। কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে, থিটা, সেটা সমান কত, 63 ডিগ্রি। আর ব্যাসার্ধ জানতে চেয়েছে, বৃত্তটি ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর। এবার এই যে 63 ডিগ্রি কোণটাকে আমরা কি করব, এই পদ্ধতিতে যে কোণটা উৎপন্ন হয় না, তার একক কি হয়, রেডিয়ান। প্রথমে 63 ডিগ্রিকে আমরা রেডিয়ান এককে নিয়ে যাব। 63 ডিগ্রি সমান 63 ইন্টু কি হবে, পাই বাই 180 রেডিয়ান, এটাই। এবার বৃত্তের ব্যাসার্ধ কত রয়েছে, বৃত্তচাপ কত রয়েছে, বৃত্তচাপ এস সমান 220 সেন্টিমিটার, 220 সেন্টিমিটার রয়েছে। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, তাহলে আমরা কি পাবো, আমাদের সূত্র রয়েছে এস ইকুয়াল টু আর থিটা। অতএব এস ইকুয়াল টু আর থিটা বা আর ইকুয়াল টু এস বাই থিটা। যেহেতু আমাদের আর চেয়েছে তাই আরটাকে ওয়ান সাইড করে নিলাম। দেখো এস বলতে কত, 220, আর থিটার ভ্যালুটা রয়েছে দেখো বাই 63 ইন্টু পাই বাই 180 সমান কি আসবে, 220, 180 উপরে চলে যাবে, 63, পাই বলতে 22-এর 7, তাহলে 22 নিচে থাকছে আর 7 উপরে চলে যাবে। তার মানে কত হচ্ছে, 7, 9, 63, 22, 10-এ 220, 9, 2-এ 18, আর একটা 0, তাহলে 20, 10-এ কত পেয়ে যাচ্ছি, 200। অতএব বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 200 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। এরপর আমরা হচ্ছে 9 অঙ্কে যাব। 9 অঙ্কে কি রয়েছে, সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, আর কি রয়েছে, এ হচ্ছে 0 লেস ইকুয়াল টু 0 এবং 90 ডিগ্রি সমান। কন্ডিশনটা একটু লিখে নিই, যেহেতু 0 লেস ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু 90 ডিগ্রি এবং 0 লেস ইকুয়াল টু বি লেস ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং আমরা কি পেয়ে যাবো এক্ষেত্রে, এ সমান 90 ডিগ্রি আর বি সমান 90 ডিগ্রি। কেন, সাইন 90 হলে 1, আর এদিকটাও বি যদি 90 ডিগ্রি হয় তবে সাইন 91, 1 প্লাস 1 মিলে 2 হওয়া সম্ভব। এর থেকে কেন 2 রয়েছে, এটা তো কখনো 1-এর থেকে বেশি হওয়া সম্ভব নয়। আর সাইনের ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, তাহলে এ যদি 1-এর থেকে কম হয় তখন কিন্তু একে অবশ্যই 1-এর থেকে বেশি হতে হবে, তবেই তো যোগ করে 2 আসবে। তাই এক্ষেত্রে কি হবে, এ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং বি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এ ও বি সমান। এবার চেয়েছে কি, cos a প্লাস cos b, cos a প্লাস cos b কি হবে, cos a বলতে 90 ডিগ্রি
আর বি বলতেও 90, cos 90 এর মান 0, এটা মানও 0, সমান 0। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর 4 দাগের 10 অঙ্কে যাব। কি রয়েছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং তার সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে অর্ধগোলকটি ব্যাসার্ধ নির্ণয় করো। তা ধরে নিচ্ছি, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে বলো যে অর্ধগোলকের আয়তন কত হবে? পুরো গোলক হলে 4/3 πr কিউব, যেহেতু অর্ধগোলক রয়েছে তার আয়তনটা কত হবে? আয়তন চলে আসছে 2/3 πr কিউব ঘন একক। আবার নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, পুরো গোলকটা হলে 4πr², অর্ধেক বলেছে মানে 2πr², আর মুখের ওপরটা বৃত্তাকার অংশ, সেটা যেহেতু নিরেট বলেছে ওই অংশটা রয়েছে, তার জন্য কি হবে? πr²। টোটাল আসছে কত? 3πr² বর্গ একক। কি বলেছে? প্রশ্নানুযায়ী এই দুটো সমান, 2/3 πr³ সমান 3πr²। দুদিক থেকে পাই পাই ক্যান্সেল হবে। এখানে ডান দিকে রয়েছে দুটো আর, আর বাম দিকে 3টি আর। দুটো আর যদি ক্যান্সেল হয়ে যায়, বাম দিকে একটা আর পড়ে থাকবে। 3 2/3 উপায় গেলে 3/2 সমান 9/2 সমান 4.5। তাহলে আমরা নিরেট যে অর্ধগোলকটা যেটা দেওয়া আছে প্রশ্নে, তার ব্যাসার্ধ কত পেলাম? 4.5 সেন্টিমিটার। এরপর 11 অঙ্কেতে যাব। 11 অঙ্কে কি রয়েছে? রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ, উচ্চতা এইচ একক, তবে AH/V এর মান কত? দেখো, শঙ্কুর এক্ষেত্রে একটা জিনিস দেওয়া নেই, তা হচ্ছে তার ভূমির ব্যাসার্ধ, সেটা আমরা ধরে নেব। ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর একক, অতএব ভি সমান কি? আয়তন, তা আমরা কি জানি? 1/3 πr², আর উচ্চতা এইচ রয়েছে, ঘন একক। আর কি রয়েছে? ভূমির ক্ষেত্রফল এ, ভূমিটা তো বৃত্তাকার হয়, তার ক্ষেত্রফল কি হবে? πr²। কার মান জানতে চেয়েছে? অতএব চেয়েছে AH/V। AH/V দেখো, এর ভ্যালুটা কত? πr² ইন্টু এইচ কে এইচ রাখলাম, আর নিচে ভি বলতে 1/3 πr²H। πr²H ক্যান্সেল হবে, 1/1/3 সমান আমরা পেয়ে যাব 3। 3টা তো উপরে চলে আসবে, তাহলে AH/V ভ্যালুটা এখানে কত আসছে? চলে আসছে 3। এরপরে 12 প্রশ্নে যাব। 12 প্রশ্নে কি রয়েছে? 12 প্রশ্নে বলেছে UI সমান xi মাইনাস 25/10। UI সমান xi মাইনাস 25/10। আর রয়েছে সামেশন fi UI 20 আর সামেশন fi ইকুয়াল টু 100। জানতে চেয়েছে এক্স বার কত। তা আমরা এটা দেখেই বুঝতে পারছো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়, অর্থাৎ স্টেপ ডেভিয়েশন মেথড। সেই ক্ষেত্রে আমরা কি জানি? এক্স বার সমান সামেশন fi UI বাই সামেশন fi, এর সঙ্গে গুণ করতে হয় h প্লাস a। এইচ আর এটা কোথা থেকে পাবো? প্রথমে দেখো, সামেশন UI সমান কি রয়েছে? xi মাইনাস 25/10। এটা কিভাবে আসে? xi মাইনাস a/h। তাহলে এখান থেকে দেখে বলো a সমান কত আর h সমান কত? দেখো, 25-এর জায়গায় বসে আছে a, আর 10-এর জায়গায় বসে আছে h। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি h এর ভ্যালুটা কত? h এর ভ্যালু হচ্ছে 10, আর এর ভ্যালু হচ্ছে 25। আর এর ভ্যালুগুলো তো দেওয়া আছে, সামেশন fi UI হচ্ছে 20, আর সামেশন fi হচ্ছে 100। 100 আছে? হ্যাঁ, সামেশন fi 100 রয়েছে। তাহলে দুটো জিরো ক্যান্সেল হলো, 25 আর 2 যোগ করলে 27। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কি? যে এক্স বারের ভ্যালুটা হচ্ছে 27। এটাই ছিল তোমাদের WBHA-C11 স্কুল 5-এর 4-এর দাগের যে শেষ প্রশ্ন রাশিবিজ্ঞান থেকে। তোমাদের 4-এর 9-এর অঙ্কটা আগে করিয়েছি, তা সেটা আমার সন্তুষ্টি আসেনি, তাই তোমাদের শেষ লগ্নে
অঙ্কটা ফের আমি একবার রিপিট করছি। তা দেখো ভালো করে কি রয়েছে, সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 ছিল। সেখানে আমি কি বলেছিলাম যে এ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, বি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এ রেঞ্জটা বলা আছে 0 ডিগ্রি লেস ইকুয়াল টু 90 ডিগ্রি, আর বি রেঞ্জটা 0 ডিগ্রি সমান বা তার থেকে বড়, 90 ডিগ্রি সমান বা তার থেকে ছোট। এবার একটু বলি যে সাইনের ভ্যালু তোমরা নিশ্চিত জানো যে কখনো একের চেয়ে বড় হয় না। এই যে সম্পর্কটা রয়েছে, আমি যদি সাইন এর ভ্যালুটা কিভাবে ধরতে পারি, না এটা আমি 1 নিতে পারি, এটা 1 নিতে পারি। তিনটে কেস আসছে। সাইন এর ভ্যালু আমি 1 নিতে পারি, তাহলে তখন সাইন বি হয়ে যাচ্ছে 1। সাইন এর ভ্যালুটা আমি নিতে পারি একের থেকে ছোট, তখন দেখো একের থেকে এটা যদি ছোট হয়ে যায় তার সঙ্গে কত যোগ করে তুমি 2 পাবে, অবশ্যই সাইন বিটাকে একের চেয়ে বড় হতে হবে। তাহলে তখন কেসটা চলে আসছে সাইন বিটা বড় হয়ে যাচ্ছে একের থেকে। আবার অন্যভাবে যদি আমি সাইন বি এই ভ্যালুটাকে একের চেয়ে কম ধরি, তাহলে সাইন এটাকে কিন্তু একের চেয়ে বড় হতেই হবে, তা না হলে আমি 2 পাবো না। তার মানে সাইন বিটা যদি একের চেয়ে ছোট হয়ে যায়, সাইন এ কে অবশ্যই একের থেকে বড় হতে হবে, তবেই তো যোগ করলে 2 আসবে। যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই, এটা তুমি যদি 0.5 নাও, তাহলে এটা কিন্তু অবশ্যই 1.5 হতে হবে, তবেই তো যোগ করলে 2 হবে। কিন্তু আদৌ এটা সম্ভব কিনা দেখো, যে সাইন এর ভ্যালুটা যদি একের চেয়ে ছোট হয়, সাইন বিটা একের চেয়ে বড়, সে এ বি সি যাই হোক, সাইন এর ভ্যালু কি কখনো একের চেয়ে বড় হতে পারে? কখনোই সম্ভব নয়। তার মানে আমরা এই কেসটা পেলাম না, এটা ভুল। আবার দেখো সাইন বি যদি একের থেকে ছোট হয়, সাইন এর ভ্যালুটা একের চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার সে সাইন এ হোক আর বি হোক, সাইন এর ভ্যালু কখনো একের চেয়ে বড় হয় না, তার মানে এই কেসটাও আসছে না। তাহলে তিনটে কেসের মধ্যে কোন কেসটা পড়ে রয়েছে? দেখো ফার্স্ট কেস, যেখানে সাইন এর মানও 1 আর সাইন বি এর মানও 1। তাহলে বলো সাইন এ সমান যদি 1 হয়, 1 মানে কি সাইন 90, আমরা জানি দুদিক থেকে সাইন উঠে গেলে আমরা কি পেয়ে যাব, এ সমান 90 ডিগ্রি। একই রকম সাইন বি যদি আমরা পেয়ে যাই 1 সমান কি সাইন 90 ডিগ্রি, তাহলে দুদিক থেকে সাইন উঠে গেলে পেয়ে যাব বি সমান 90 ডিগ্রি। এই কারণে এ বি দুটো সমান, এবং এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণটাও 90 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম, এক্ষেত্রে বসিয়ে দেবো কি cos a বলতে cos 90 আর cos b বলতে cos 90, দুটোর ভ্যালু হচ্ছে 0, 0 প্লাস 0 সমান 0, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এক্ষেত্রে গুছিয়ে কি লিখবো, না শুধুমাত্র এই কন্ডিশনটা লিখে দেবো যে যেহেতু 0 ডিগ্রি লেস অর ইকুয়াল টু a লেস অর ইকুয়াল টু 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি লেস অর ইকুয়াল টু b লেস অর ইকুয়াল টু 90 ডিগ্রি এবং সাইন a প্লাস সাইন b ইকুয়াল টু 2, অতএব সাইন a সমান 1 এবং সাইন b সমান 1। আর এটা ইমপ্লাই করবে কি a সমান 90 ডিগ্রি এবং এটা ইমপ্লাই করছে b সমান 90 ডিগ্রি, যার ফলে a b এর মান আমরা পেয়ে গেলাম, আর সেটা এখানে বসিয়ে দেবো। এটা অতএব দিয়ে শুরু করবো। তো যাই হোক, আজকে এই পর্বে WBH এ যে টেস্ট পেপার তোমাদের রয়েছে তার C11 দেখতে পাচ্ছ, C11 স্কুল নম্বর 5, তার 1 নম্বর 2 নম্বরের যে প্রশ্নগুলো ছিল তার ডিটেলস সমাধান তোমার এখানে দেখানো হবে। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারবে, কেননা প্রত্যেকটা অঙ্কের পেছনে যে সঠিক রিজন বা সঠিক লজিক রয়েছে তা আমি ভালোভাবে ফুটিয়ে তুলেছি। তা তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হোক, চাইবো তোমরা একটা রিদিমে অঙ্কের প্রিপারেশনটা নিয়ে যাও, যাতে করে তোমরা মাধ্যমিক পরীক্ষা খুব একটা ভালো স্কোর করতে পারো। তা অবশ্যই যদি তুমি চ্যানেলে নতুন হও, লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের হাতে নাগালে চলে আসে এবং প্রিপারেশনটা তোমরা খুব কুইক সেরে নিতে পারো। আর যেহেতু এখান থেকে সমস্ত কন্টেন্টগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ, তাই আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে যারা নতুন ভিউয়ার্স রয়েছে, যে অবশ্যই যদি হেল্পফুল মনে করলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তা বেশি বলবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আজকে পাবো এইটুকু। পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব, যেখানে তোমরা WBH এর টেস্ট পেপারে 6 নম্বর স্কুলের সমাধান দেখতে পাবে। আজকে এইটুকু, টাটা।